আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব ৩০ দিন ব্যবহার করার পর Vivo V70 Lite এর আসল সত্যি, রিয়েল রিভিউ। ওকে? তো কালকে কিন্তু আমরা Vivo V70 Lite এবং কি তোমার Oppo Reno 15 Pro যেটা মিনি যেটা ওটার সাথে আমরা কম্পারিজন করেছি অবশ্যই। তো আজকে আমরা শুধু দেখব Vivo V70 Lite এটা আসলে কতটা কি মানে পাওয়ারফুল ফোন বা কতটা ভ্যালু ফর মানি ফোন সেটা আমরা অবশ্যই দেখব প্লাস রিঅ্যাক্ট করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। একটা স্মার্টফোনের ভালো আর খারাপ দিক জানতে অন্তত স্মার্টফোনটিকে 1 মাস ধরে ইউজ করা উচিত। আর সেইভাবেই চুটিয়ে আমরা Vivo V70 Lite স্মার্টফোনটাকে ব্যবহার করেছি। ওকে দেখা যাক Vivo V70 Lite এটা এখন বাজেটের মধ্যে কতটা সেরা ফোন সেটা আমরা দেখব প্লাস রেট করব। তো চলো ভিডিও প্লে করি। 52,000 টাকার প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটায় তোমরা কি কি পাবে? মানে ফোনটার দাম হলো 52,000 টাকা, ঠিক আছে? দাম ওটা ইন্ডিয়ান, এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস 52,000 টাকা। বাংলাদেশে হয়তো তোমার 65 থেকে 70 এর মধ্যে হবে হয়তো, আই থিঙ্ক। তোমরা চাইলে অবশ্যই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। তো দেখা যাক 52,000 এটা আসলে ঠিকঠাক কিছু কি প্রোভাইড করছে কিনা সেটা দেখার আছে। তো চলো ভিডিও প্লে করি। ফোনটা কিনলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, এমনকি এই কম্পিটিশনের মার্কেটে এই ফোনটার দামের আশেপাশে কি কি স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য পারফেক্ট, সমস্তটা আজকের ভিডিওতে বলবো। দেখো বস, সিধা ওয়াক নো বকওয়াস, কোনো রকম সময় নষ্ট করবো না। লাইক সাবস্ক্রাইব করবে কিনা, ভিডিওটা শেয়ার করবে কিনা, সম্পূর্ণ ডিসিশন তোমার। যাই হোক, এই ভিভোর ফোনের একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বক্সের ভিতরে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে দেওয়া হয়েছে। যেমন বক্সের চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, এমনকি প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে কভার সেটাও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বাইরে থেকে এক্সট্রা খরচ করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, এবার যদি আমি ডিজাইনের কথা বলি, দেখো ডিজাইনটা তো পার্সোনাল প্রেফারেন্স। ভিভো V60 সিরিজ আর X সিরিজের মধ্যেখানের একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে। ক্যামেরা যদি আমি ডিজাইনের কথা বলি, অবশ্যই ডিজাইনটা সুন্দর আছে। বিশেষ করে এটার যে তোমরা ওই যে সম্ভবত ওটা কি কালার জানি বলো, রেড কালার মতো অনেকটা, বাট ওটা পুরোপুরি রেড কালার না, ঠিক আছে? ওই কালারটা বেশি সুন্দর লাগে আমার কাছে হোয়াইট কালার থেকে। আর ডিজাইনটা ওভারঅল মানে কি একদম মোটামুটি একদম সুন্দরই আছে, খারাপ না। আর ওই কালারটা কি বেশি সুন্দর লেগেছে, বিশেষ করে কালকে যেটা আমরা ওই যে রিয়েট করেছিলাম ভিডিওটা, ঠিক আছে? তোমরা যারা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। সম্পূর্ণ আলাদা, দেখতে বেশ ইউনিক লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে এই ফোনটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইন। হ্যাঁ, ডিসপ্লেটা আসলে সুন্দর, কারণ ডিসপ্লেটা আমরা রাউন্ড শেপ ডিসপ্লে পাচ্ছি, প্রিমিয়াম ডিসপ্লে, ঠিক আছে? যদিও ডিসপ্লেটা হ্যাঁ অনেকটা সুন্দর। আর এই মানে কি ন্যানো চিম্বেল, ঠিক আছে? সিমেট্রিক্যাল ন্যানো চিম্বেল দিয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর। বাট এটা ডিসপ্লে না শার্পনেসে কিছুটা ঘাটতি আছে অবশ্যই। বিশেষ করে কালকে কিন্তু আমরা অবশ্যই রিয়েক্ট করেছি ওই ভিডিওর সাথে, ঠিক আছে? Oppo Reno 15 Pro Mini Proর সাথে কি ওটার সাথে এটা যখন আমরা কি মানে ডিসপ্লেটা তো মানে কম্পেয়ার করলাম, তখন দেখলাম এটা ডিসপ্লে কি শার্পনেস অনেকটাই ঘাটতি পাওয়া যায়, যেটা একটা আসলে সমস্যা। বাট এছাড়া ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর। তো চলো ভিডিও প্লে করি। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো। আর হাতের ঘাম থাকলেও ব্যাক প্যানেলে যেহেতু হালকা ম্যাট ফিনিশ রয়েছে, অতটা কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করছে না। পাশাপাশি মেটাল ফ্রেম রয়েছে, ব্যাক প্যানেলে SGS গ্লাস প্রোটেকশন রয়েছে, মানে ড্রপ প্রোটেকশন যেটাকে বলা হয়। আর ফ্রন্টে বোধহয় শর্ট সেন্সেশন কোর গ্লাস প্রোটেকশন রয়েছে। তবে এই প্রাইস পয়েন্ট হওয়ার পরও ফোনটাতে যে USB পোর্টটা দেওয়া হয়েছে USB 2.0 জেনারেশনের, অর্থাৎ হাই স্পিড ডেটা ট্রান্সফারে একটু প্রবলেম হচ্ছে। বাদবাকি ওভারঅল ফোনটাকে বেশ সলিড ফিল হচ্ছে। কোথাও মনে হয়নি ভিভো এখানে প্রাইস কাট করেছে। IP68 আর 69 রেটিং তো ঠিকঠাক আছে। IP68 69 যেটা একটা স্ট্যান্ডার্ড রেটিং বলা যায়। যারা বিশেষ করে পানিতে ছবি তুলতে চাও বা ফটোগ্রাফি বা ভিডিও শুট করতে চাও পানির মধ্যে বা পানিতে, তারা কি অবশ্যই করতে পারবে। আর যদি ফোনটা যদি পানিতে পড়েও যায়, তোমার ফোনের কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশি গুড। তো চলো ভিডিওটি প্লে করি। তবে প্রাইস কাটের কথাই বলি, আগের বার ভিভো V60 যা দামে লঞ্চ হয়েছিল তার থেকে প্রায় 5 থেকে 6,000 টাকা বেশিতে কিন্তু ভিভো V70 Elite লঞ্চ হয়েছে। মানে ভিভো V70 এটা বড় ভাই ধরা যেতে পারে। আর এই প্রাইস রেঞ্জের আশেপাশে না ভিভো X200 FEও অ্যাভেলেবেল। সো ওভারঅল তোমরা যদি X সিরিজের মজা নিতে চাও, এমনকি আরও কম্প্যাক্ট ডিভাইস নিতে চাও, তাহলে ভিভো X200 FE তোমাদের হাতে একটা অপশন থাকছে। কিন্তু হ্যাঁ, এই ফোনটা কারা নেবে? যারা এই ফোনটায় কোয়ালকমের প্রসেসর চায়। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট অবশ্যই এটা একটা পাওয়ারফুল SoC। 8s Gen 3 দিয়ে তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং প্লাস কি মিডিয়া কনজিউম করতে পারবে, অবশ্যই কোনো সমস্যা হবে না। আর UFS 4.1 দেওয়া হচ্ছে, এটা কিন্তু আসলে খুবই পাওয়ারফুল। যদিও কালকে আমরা দেখলাম মানে তোমার কি মানে Dimensity 8450 সম্ভবত ওটার সাথে হেরে গেছে আন্তঃদেশ করে, কারণ এটা আন্তঃদেশ ছিল তোমার 20 লাখ, এটা আন্তঃদেশ ছিল অলমোস্ট 17 লাখ প্লাস আর কি। তো 3 লাখের ডিফারেন্স ছিল। বাট ওটা আহামরি সমস্যা নাই। বাট তারপর এটা পারফরমেন্স কি সেরা পাবে, কারণ এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ চিপসেট বলতেই পারো। তো যারা রেগুলার কাজ, গেমিং থেকে শুরু করে সব ধরনের কি বাড়ি গাড়ি কাজ করতে চায়, তারা
তারা অবশ্যই এই ফোনটা নিতে পারো, কারণ বাড়ির কাছে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিওটি প্লে করি। আর তার পাশাপাশি UFS 4.1 DDR5X RAM রয়েছে, X200FE তেও সেম স্পেসিফিকেশন রয়েছে, তবে সেখানে মিডিয়াটেকের প্রসেসর রয়েছে। এইটা অনেকটা ভ্যারি করে। আমি যেমন পার্সোনালি কোয়ালকমের প্রসেসরকে বেশি ভরসা করি। এখানে প্রায় 1.9 মিলিয়নের আশেপাশে অ্যান্টোটুস করেছে। বুঝতেই পারছো ডেইলি লাইফের অ্যাপ্লিকেশন চালাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, এমনকি কোনো রকম ফ্রেম ড্রপ নেই, ল্যাগ নেই, স্মুথলি ইউজ করা যাচ্ছে। র্যাম ম্যানেজমেন্টও ওভারঅল এতদিন ইউজ করার পর কোনো রকম অসুবিধা পাইনি। 90 FPS এ BGMIও তোমরা অকেশনালি বেশ ভালোভাবে খেলতে পারবে। তবে হ্যাঁ, গেমিং সেন্ট্রিক স্মার্টফোন যদি টার্গেট করো তাহলে সেই ক্ষেত্রে IQ অপশন রয়েছে, OnePlus এর মতো স্মার্টফোন অপশন রয়েছে, তো IQর দিকে যেতে পারো, এটার থেকে বেটার গেমিং অপটিমাইজেশন পাবে। না, এটা দিয়েও তোমরা বিশেষ করে মানে এটাও কি, এটা দিয়ে কি তোমরা একটা অলরাউন্ডার পারফরমেন্সই পাবে, কারণ এটা থেকেও কি তোমরা যারা গেমিং এর জন্য ফোন নিতে চাও তোমরা চাইলে অবশ্যই এটাও নিতে পারো, কারণ এটা থেকেও কি মোটামুটি একটা ভালো গেমিং মানে ভালো একটা গেমিং পারফরমেন্স পাবে, কারণ এটা অ্যাসোসিয়েটও কি খুবই পাওয়ারফুল। হ্যাঁ, মোটামুটি গেমিং PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বলো বা S49 যেই বলো না কেন, সবগুলো কি গেমিংগুলো কি মোটামুটি একটা কি ভালো হাই গ্রাফিক্সে খেলতে পারবে। ঠিক আছে, যদিও এটা ফুললি গেমিং ফোন না, তারপর কি গেমিং করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা একদম পুরো গেমিং একদম হেভি গেমিং করতে চাও, একদম একটা কি গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই আর কি। বাট ওভারঅল এটা গেমিং পারফরমেন্স কি বেশ ভালো হবে, এটাও খারাপ হবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। গেমিং এর সময় হালকা হিট হয়েছে, কিন্তু গরমকাল তো এসি চলছে না ঘরে, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গেমিং এর সময় হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু যথেষ্ট ভালো, মানে একদম প্রফেশনাল লেভেল। এটা নিয়েও কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু পাইনি। যাই হোক, এই যে গেমিং করবো, সারাদিন ফোনটাকে ইউজ করবো, 6500 mAh এর ব্যাটারি দিয়েছে, আর রীতিমতো ফোনটা হালকা, আগেই বলেছি 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তবে হ্যাঁ, এই প্রাইসে যে ওয়্যারলেস চার্জিং নেই, আর ওয়্যারলেস চার্জিং থাকলেও না স্মার্টফোনগুলোতে তেমন কেউ ব্যবহার করে না, এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, অবশ্যই ওয়্যারলেস চার্জিং আমরা বেসিক্যালি বেশি একটা ইউজ করি না বললেই চলে, ওটা থাকলেও ভালো, না থাকলে আরও ভালো এই আর কি। বা 6500 mAh ব্যাটারি যেটা, এটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি বলা যায়। ঠিক আছে, বর্তমানে আমরা 6000, 7000, 8000 এরকম দেখে থাকি, বাট 6000টা বলতে পারি যে আমরা স্ট্যান্ডার্ড ব্যাটারি আমরা এখানে পাচ্ছি 6500। ঠিক আছে, উইথ 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো ওভারঅল ব্যাটারি পারফরমেন্স বেশ ভালোই পাবে এই আর কি, আশা করি। মানে যারা হেভি ইউজ করবে আই থিঙ্ক 10 ঘন্টা থেকে 1 দিনের মতো ব্যাকআপ পাবে, আর যারা নর্মাল ইউজ করবে বা মডারেট ইউজ করবে তারা অবশ্যই 1 থেকে 1.5 দিনের মতো কি ব্যাকআপ পাবে। আবার 90 ওয়াটের তো ফাস্ট চার্জার আছেই, তো যেটা আসলে গুড সাইন। তো ব্যাটারি কোম্পানি এখানে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। তো চলো ভিডিও প্লে করি। কিন্তু প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। অরিজিন OS এর কাস্টমাইজেশন রয়েছে, Android 16 রয়েছে, 4+6 ইয়ারের মেজর আপডেট দেবে, অর্থাৎ 4টে অপারেটিং সিস্টেম। এটাও মোটামুটি ঠিকই আছে, খারাপ কিছু না। প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, গ্ল্যান্স সরি গাইস, একটু হয়ে গেল। আচ্ছা, আমি অ্যাক্টিভেটেড রয়েছে, এখানে সেগুলো আমি একটু পজ করলাম গাইস, মানে আমরা এখানে অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি 4 বছর আর 5 বছরকে সিকিউরিটি আপডেট বলা যায়, এটাও ঠিকঠাক আছে অবশ্যই। বাট কম্পেয়ার করলে অবশ্যই ওপ্পো এখানে এগিয়ে ছিল, যেটা তোমরা কালকে দেখতেই পেয়েছো, যারা দেখুন অবশ্যই দেখে নিও। বাট তারপরও ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। আনইনস্টল করে নেওয়া যাবে, গ্ল্যান্সটাকে অফ করে দিলে একদম অরিজিন OS এর পিওর ফিচারগুলো তোমরা ইউজ করতে পারবে। যেমন ম্যাজিক মুভ রয়েছে, তারপর ওয়ান ট্যাপ ট্রান্সফার ফিচার রয়েছে। ভিভো X300 Pro এর যে রিভিউটা করেছিলাম, ওই ফোনটাতে যা ফিচার রয়েছে সমস্ত হাফ দামের এই ফোনটাতে সেই একই ফিচার তোমরা পেয়ে যাবে। সুতরাং সফটওয়্যার নিয়ে বেশি কথা বলছি না, কিন্তু যে ব্যাপারটা নিয়ে কথা বলার দরকার রয়েছে সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা সেটআপ। আমি জানি মেনলি যারা ক্যামেরাকে ভালোবাসবে তারাই এই স্মার্টফোনটাকে বেছে নেবে। দেখো, এখানে ক্যামেরা সেটআপটায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ওকে, মানে আমরা এখানে যে সেটআপটা পাচ্ছি, সেটআপটা বলা যায় ঠিকঠাক আছে। মানে আমরা মেইন সেন্সর পাচ্ছি 50 মেগাপিক্সেল, তো টেলিফটো পাচ্ছি 50 প্লাস কি 8 মেগাপিক্সেল, এটা আলট্রা ওয়াইড। মানে সেটআপটা ঠিকঠাক আছে, খারাপ না। মানে আমরা টেলিফটো, আলট্রা ওয়াইড প্লাস মেইন সেন্সর সবই পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। তো এখন ছবি কোয়ালিটি কেমন সেটা দেখার আছে। তো চলো বিউটি প্লে করি। এর থেকে 12 বলে আরেকটু বেটার হতো, মানে আমরা তো বাঙালি, যত চাই তত দাও, পোষায় আর না, যতই দাও ততই চাই। যাই হোক, মজাটা সরিয়ে রেখে বলি, এখানে ডাইরেক্ট সানলাইটে আউটপুট যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, ভিভোর X সিরিজের সাথে কম্পেয়ার করলে হয়তো শার্পনেস একটু কম থাকছে, কিন্তু রীতিমতো সেই ফোনটাকে পাঙ্গা নিচ্ছে। অবশ্যই মানে এটার ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই বলতে পারো, খারাপ না। ঠিক আছে, বাট যে আমরা কালকে যেটা ওপ্পোর সাথে যখন আমরা কম্পেয়ার করলাম, ওপ্পো Reno 15 mini যেটা, হ্যাঁ, ওটার সাথে যদি তুলনা করি তাহলে এটা অবশ্যই শার্পনেসের অনেকটাই পিছিয়ে থাকবে, প্লাস অনেকটাই ঘাটতি। মানে এটা শার্পনেসের অনেকটাই ঘাটতি। বাট ইমেজগুলো দেখলে মনে হচ্ছে যে রেডি টু আপলোড ইমেজ যেরকম হওয়া দরকার, এটা কিন্তু আমরা সেরকম ইমেজ পাচ্ছি। তো মোটামুটি একদম নর্মাল অডিয়েন্স হিসেবে ঠিকঠাক আছে। বাট একদম যারা প্রো লেভেলের ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও শ্যুট করতে চাও বা ভিডিও নিয়ে কাজ করতে চাও, তাদের জন্য আই থিঙ্ক এটা বিষয়টা ভালো হবে না। বাট তারপরও আমাদের মতো যারা নর্মাল অডিয়েন্স আছে তাদেরকে আই থিঙ্ক ছবিগুলো বেশ ভালো হবে আর কি। বাট যদি কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার কালকে তো ওপ্পোর সাথে এটা হেরিয়ে গেছে অনেকটাই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
দেখো ডাইরেক্ট সানলাইটে আমরা বেশ কিছু পোর্ট্রেট ইমেজ তুলেছি। এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্স চেঞ্জ করে তোমরা ছবি তুলতে পারবে। আর সেক্ষেত্রে ব্লার এফেক্ট, এজ টু এজ ডিরেকশন, এক্সপোজার কন্ট্রোল, এমনকি স্কিনের যে অ্যালগোরিদম মানে আটা ময়দা মাখিয়ে খুব ফর্সা করে দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না, মানে অ্যাকচুয়াল স্কিন কালারটা মেনটেন করতে পারছে। সো ওভারঅল এই প্রাইস রেঞ্জে সবথেকে বেস্ট পোর্ট্রেট ফটোগ্রাফি যেমন করবে, প্রাইমারি সেন্সারও লো লাইটে যথেষ্ট ভালো কাজ করছে। তবে হ্যাঁ, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের শার্পনেস আরেকটু বেটার হতে পারতো। আর সবথেকে ফোনের প্রতিটা সেন্সরের ছবির কোয়ালিটি কি মানে ভালোই দিচ্ছে, খারাপ না। কালার কোয়ালিটি একটু বেশি বুস্ট করে দিচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর আছে, খারাপ না, মানে রেডি টু আপলোড ইমেজ বলতে পারো। বাট এখানে অবশ্যই শার্পনেসের ঘাটতি, ঠিক আছে। তুমি যখন ছবিটাকে একটু জুম করবে দেখবে কি এখানে ডিটেলস লস হয়, শার্পনেসের পুরোই ঘাটতি, যেটা কিন্তু আসলে সমস্যা। এটা যদি তারা একটু নজর দিত ঠিকঠাকভাবে বা ঠিকঠাকভাবে যদি তারা প্রসেসিং করে ছবিগুলো দিত তাহলে আসলে ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। কথা 50 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, সেটা দিয়েও তোমরা 4K 60 fps এ ভিডিও শুট করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা সেন্সর দিয়ে 4K 60 fps এ ভিডিও শুট করা যাচ্ছে। আচ্ছা, মানে আমরা এখানে প্রতিটা সেন্সর দিয়ে ভিডিও শুট করতে পারবো 4K 60 fps, যেটা আই থিঙ্ক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের জন্য বেশ ভালো। বাট এখানে তারপর যদি আমি একটু কথা বলি, দেখো ভিডিও কোয়ালিটিটা দেখো, একটা 60,000 প্লাস মানে 62,000 টাকা, মানে সরি ইন্ডিয়ান প্রাইসে 52,000 টাকার একটা ফোন, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এখানে শার্পনেসের সেই লেভেলের ঘাটতি, ঠিক আছে। হ্যাঁ, ডিটেলস ভালো পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বাট এখানে শার্পনেসের কি অনেকটাই ঘাটতি, প্লাস কি ভিডিওটা দেখতে মনে হচ্ছে অনেকটা গোলা গোলা টাইপের, ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো এখানে অবশ্যই Oppo Reno 15 mini Pro যেটা, ওটা অবশ্যই এগিয়ে ছিল এটার তুলনায়, তো যেটা একটা বেশ ভালো ছিল এই আর কি। বাট তারপরে এখানে একটা 62,000 টাকা বা 52,000 টাকার ফোনের মধ্যে যদি একটু শার্পনেস পেতাম ঠিকঠাক, দেখতে যদি গোলা গোলা না লাগতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বাদে তার উপরে এখানে কোনো রকম ব্লার ভিডিও মোডের সাপোর্ট নেই, এই ব্যাপারটা একটু উইক লেগেছে। তোমরা X সিরিজের X200 FE, মানে X200 ব্লার ভিডিও মানে কি, যারা পোর্ট্রেট মানে পোর্ট্রেট ছবির সাথে কি মানে পোর্ট্রেট ভিডিও শুট করে, ঠিক আছে, মানে এই মানে ব্যাকগ্রাউন্ড থেকে ব্লারনেস, ঠিক আছে, যেটা একটা আসলে আই থিঙ্ক বেশ হতাশার একটা ব্যাপার বলা যায়। কারণ এই দামের মধ্যে যখন আমরা একটা এরকম একটা কি হাই প্রাইজের একটা ফোন কিনবো, তখন আমরা অনেকে কি পোর্ট্রেট ভিডিও করতে গিয়ে পছন্দ করি, বাট এখানে আমরা পোর্ট্রেট ভিডিও করতে পারবো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। X300 এই সমস্ত ফোনগুলোই কিন্তু ব্লার ভিডিও শুট করতে পারবে। সো ওই ব্যাপারটা একটু দেখে নিও। ওভারঅল স্টেডি ভিডিও ফুটেজ আসছে। আর আমি বেশ কিছু ডেইলি লাইফের ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। এবার তোমরা বলো এই প্রাইস রেঞ্জের আশেপাশে আর কোনো ফোন কি আছে এই স্মার্টফোনের ক্যামেরাটাকে কমপ্লিট? অবশ্যই কালকে তো আমরা ভাই Oppo Reno 15 mini Pro সাথে কি এটা আমরা কম্পেয়ার ভিডিওর সাথে কি মানে কম্পেয়ার করেছিলাম, অবশ্যই রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম। সেটা অবশ্যই ওইখানে Oppo Reno 15 mini যেটা, ওটা এগিয়ে ছিল এটার তুলনায়। তো ওটার ছবি কোয়ালিটি ছিল এক কথায় অসাধারণ, প্লাস কি অনেকটাই শার্প ছিল, অনেকটাই কি ডিটেলস ভালোই ছিল, ঠিক আছে, ডিটেলস লসও নেই। বাট এটা ডিটেলস শার্পনেস অবশ্যই ঘাটতি ছিল তুলনামূলকভাবে, ঠিক আছে। তো অবশ্যই এটা মানে Oppo ওই ফোন থেকে এটা অনেকটা পিছিয়ে আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিও প্লে করি। তোমরা অনেকেই বলবে Oppo Reno 15, Oppoর ক্যামেরা অ্যালগরিদম আলাদা, Vivoর ক্যামেরা অ্যালগরিদম। হ্যাঁ, আমরা তো এটা ভালো করে জানি Oppo Reno 15 এর অ্যালগরিদম আলাদা, এটার অ্যালগরিদম টোটালি আলাদা, ঠিক আছে, যেটা আমি আগেই বলে দিলাম। বাট অ্যালগরিদম আলাদা হলো কি, যখন আমরা এই প্রাইসের মধ্যে ওটা কিন্তু আবার প্রাইস হিসেবে কি কিছুটা কম এটার তুলনায়, হ্যাঁ, তো এটা প্রাইস কম হিসেবে কি ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, তুলনামূলকভাবে কি ভালোই পারফরমেন্স দিয়েছে সব জায়গায়, ঠিক আছে। তো ওই হিসেবে এটা প্রাইস বেশি হওয়া সত্ত্বেও কি এখানে অনেক কিছুই শর্টকাট মানে অনেক কিছু কি মিসিং আছে, যেটা কিন্তু আই থিঙ্ক একটা কি বেশ একটা কি হতাশার ব্যাপার বলতে পারো। তো চলো ভিডিও প্লে করি। ওপরটাও অনেকের ভালো লাগে, সো এই ডিসিশনটা তোমাকে নিতে হবে। যাই হোক, একটা জিনিস বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। আর ডিসপ্লেটাকে নিয়ে সবার লাস্টে কথা বলার কারণ হচ্ছে এটা যেহেতু একটা দামি স্মার্টফোন, 50,000 টাকার উপরে দাম, সুতরাং বুঝতেই পারছো ডিসপ্লে কোয়ালিটিতেও এখানে কম্প্রোমাইজ থাকবে না। 6.5 ইঞ্চির 1.5K, এটা একটা জিনিস ভালো লেগেছে যে 6.5 ইঞ্চি ক্যামেরাটা মোটামুটি স্ট্যান্ডার্ড ডিসপ্লে আছে, বা বেশি একটা বড় না বেশি একটা ছোট না। আই থিঙ্ক আমাদের কাছে বড় ডিসপ্লে বেশ ভালো লাগে, বাট এটা ডিসপ্লেটা আসলে বড় ছিল, তো যেটা আই থিঙ্ক বেশ গুড। তো ডিসপ্লেটা বড় হওয়ার কারণে আমার বেশি ভালো লেগেছে। বাট যখন আমরা Oppoর সাথে মানে কম্পেয়ার করলাম, তখন দেখলাম ডিসপ্লে যে শার্পনেস বা ঘাটতি, যে শার্পনেসের যে ঘাটতিটা ছিল ওটা বাই চোখে লাগার মতো ছিল, যেটা কিন্তু আই থিঙ্ক একটা কি বলে ডিসঅ্যাপয়েন্টিং ছিল, ঠিক আছে। বাট ওভারঅল যদি এমনি নর্মাল অডিয়েন্স হিসেবে যদি বলি, কম্পেয়ার যদি না করি কোনো ফোনের সাথে, তাহলে এটার ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, যেহেতু এমন ডিসপ্লে বেশ কালারফুল, তো যে আই থিঙ্ক তখন কি ওই হিসেবে খুব গুড। তো চলো বিউটি প্লে করি। হার্জের একটা রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে 5000 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে তো আমরা ভিডিও শুট করেছি, এমনকি বিভিন্ন স্ক্রিন দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। এমনকি এখানে যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে LTPS ডিসপ্লে, ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, ইউটিউবে 4K ভিডিও একদম স্মুথলি চলছে, যে ব্ল্যাক সাইডগুলো তারপরে সাইড ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, কোনো রকম অসুবিধা নেই, ডুয়েল স্টিরিও স্পিকার, আর 5টা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আমরা যেমন আশা করি, এই ফোনটাও মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ঠিক ততটা
ততটাই ভালো। এবার দেখো 1 মাস ধরে নর্মাল ইউজার হিসেবে ইউজ করার পর আমি এতগুলো ফিডব্যাক তোমাদের সামনে তুলে দিলাম। একটা পয়েন্টেই বলতে পারি, তোমরা যদি বেস্ট ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চাও সফটওয়্যারের ক্ষেত্রে, সঙ্গে সঙ্গে একদম বেস্ট ক্যামেরা স্মার্টফোন চাও 52,000 টাকার আশেপাশে, 8GB 256GB, অফলাইন মার্কেটে হয়তো দরদাম করলে আরও কম দামে পেয়ে যাবে 50,000-এর নিচে। সো এই ফোনটা কিন্তু পারফেক্ট হতে পারে। আর অফলাইন মার্কেটে ভিভো X200 FE স্মার্টফোনটাও একবার দেখে রেখো, ওই ফোনটাতে সেম ফিচার রয়েছে কিন্তু X সিরিজের স্মার্টফোন হয় আর একটু ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। ওই ফোনটা 2-4 হাজার টাকা হয়তো বেশি হতে পারে, ওই ফোনটাও একবার হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করে দেখো। যদি কম্প্যাক্ট ডিভাইস চাও তাহলে X200 FEও নিতে পারো। আমি হলে X200 FEকেই বেশি প্রেফার করতাম, কারণ আমি কম্প্যাক্ট ডিভাইস বেশি পছন্দ করি। এবার তোমরা বলো এই ফোনটা কি কেউ কেনার প্ল্যান করেছিলে? আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দিই। ওটা অভিযোগ করতে পারবে না, উত্তর দিই। এবার যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, নাহলে লোকে ভুলভাল পড়তে নেবে। ভালো থেকো। তো যাই হোক guys, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার ভিভো V70 এডিটের একটা ফুল রিভিউ। কালকে কিন্তু আমরা এটার সাথে Oppo Reno 15 মিনির সাথে কি কম্পারিজন ভিডিও দেখেছিলাম, ওটা আমরা রিয়েক্ট করেছিলাম। তো এখানে আমরা ফুল রিভিউটি দেখলাম ভিভো V70 এডিট। এটা একদম কি মানে বলা যায়, এটা এক কোনো কম্পারিজন ভিডিও ছিল না, জাস্ট এটা একটা ওভারভিউ বা মানে কি মানে রিভিউ ভিডিও ছিল, সেটা আমরা রিয়েক্ট করেছি অবশ্যই। তো 52,000 টাকার মধ্যে এটা যদি আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স হিসেবে বলি, তাহলে এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন বলতে পারো। মোটামুটি সব দিক দিয়ে ব্যালেন্স পারফরমেন্স পাবে, মানে ক্যামেরাতে ভালো, মানে মোটামুটি ভালো পারফরমেন্স পাবে, ব্যাটারিতেও ভালো পারফরমেন্স, প্লাস কি এর যে মানে এসওসিটা মানে স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা একটা অবশ্যই গিয়ে মানে ফ্ল্যাগশিপ পিসের বলতে পারো। তো যেটা দিয়ে মোটামুটি গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ মাল্টি সবই করতে পারো, সমস্যা নেই। বাট যদি কম্পারিজন করো তাহলে অবশ্যই কম্পারিজন এটা অনেকটা এই পিছিয়ে ছিল কালকে, যেটা আমরা দেখতে মানে কালকে ভিডিওতে আমরা সেটা বলেছি অবশ্যই। তো ওভারঅল নর্মাল অডিয়েন্স হিসেবে ঠিক আছে এই ফোনটা, বাট বাজেটটা যদি একটু কম হতো তাহলে আরও ভালো হতো। বাট বাংলাদেশে যখন এটা কিনতে যাবে তখন তো এটা 60,000 টাকার উপরে দিকে কিনতে, মানে 60 থেকে 65,000 টাকা দিয়ে কিনতে হবে, যেটা আই থিঙ্ক বাজারটা তখন একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড কেটে দেবে লাইকুন। আর যারা টিকটক থেকে দেখছো বা এফবি থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে কি ফলো করে মানে ফলো করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে গিয়ে বলো না, ঠিক আছে? দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।